নীর বাইকের লুকিং গ্লাস দিয়ে নওয়াজকে দেখছে। ইস, লোকটা এত সুন্দর কেন? সবকিছু একদম পরিপাটি ও পারফেক্ট, সুপুরুষ একদম। পেটানো দেহ, পরনে সাদা পাঞ্জাবি, গায়ে বরাবর কালো চাদর, চুলগুলো সেট করা, হাতে টাইটানের সিলভার ওয়াচ, ঠোঁটে সেই ভুবন ভুলানো হাসি। যদিও খুব কম সময় নওয়াজ হাসে। ইস, লোকটার জন্য সাধারণ নিষিদ্ধ করা হোক। অসম্ভব সুন্দর লাগছে লোকটাকে, খুব বেশি স্নিগ্ধ লাগে লোকটাকে। লোকটার শরীর থেকে কেমন এক মাতানো গন্ধ ভেসে আসছে নীরের নাকে। যতবার নওয়াজের কাছাকাছি আসে ততবার এই গন্ধ নাকে ভেসে আসে। মাতানো গন্ধে নেশা ধরে যাচ্ছে নীরের। নীর নওয়াজকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নওয়াজের চওড়া পিঠে মাথা রাখে নীর, সময়টাকে উপভোগ করে। ইস, কি সুন্দর অনুভূতি। অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় ডানা মেলে উঠছে। সময়টা যদি এখানেই থেমে যেত, এত সুন্দর মুহূর্তকে যদি ধরে রাখা যেত। না, সময় ধরে রাখা যায়নি, কিন্তু মানুষটাকে খুব কাছ থেকে অনুভব করা যায়। নীরের মনে হচ্ছে এই যাত্রা যেন শেষ না হয়, পথ যেন চলতেই থাকে, আর সে নওয়াজকে অনুভব করতে থাকে। নওয়াজ বাইক চালাচ্ছে ও নীরের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। সেও মুহূর্তটাকে উপভোগ করছে, নীরের সঙ্গ উপভোগ করছে। মনে হচ্ছে সময়টা থমকে গেলে মন্দ হতো না। ঠোঁটে হাসি রেখে নীরের দিকে প্রশ্ন ছুড়ল, জান, ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। বেশ কিছুক্ষণ পর তারা এক চায়ের দোকানের সামনে আসে। নওয়াজ বাইক ও নীরকে এক পাশে রেখে চায়ের দোকানে যায়। নওয়াজ 2 কাপ ধোয়া ওঠানো চায়ের কাপ নিয়ে এগিয়ে আসে, নীরের দিকে এগিয়ে দেয় 1 কাপ। নীর লজ্জামাখা চোখে বলে, তালুকদার সাহেব শুনছেন? বলুন মিসেস তালুকদার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার হৃদয় শহরে আপনার আগমনের জন্য। নীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে নওয়াজ। নওয়াজের কথায় নীর হাসে, লজ্জা পায় নীর। গালে নিমিষেই লাল আভা ফুটে ওঠে। এদিক সেদিক তাকিয়ে চায়ে চুমুক দেয়। নওয়াজ নীরের কাছে হাসে। এত লজ্জা কেন পায় এই মেয়ে? লজ্জা পাওয়ার মতো তো কিছু বলেন নওয়াজ। নওয়াজ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, দিন খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? দেখুন আমাদের বিয়ে হওয়ার পরে কেমন করে কয়েকদিন চলে গেল। সময় খুব দ্রুত চলে যায় জান। বিয়ের পর এতদিনের মধ্যে তোমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটিকে মনে হয়? এই যে আজ ঠান্ডায় শীতের রাতের বেলায় আপনার সাথে বেরিয়েছি, দুজন একসাথে সময় কাটাচ্ছি, কিছু মুহূর্ত স্মৃতির পাতায় সাজিয়ে নিতে সক্ষম হয়েছি, আপনার সঙ্গ উপভোগ ও অনুভব করছি। এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত। লজ্জামাখা কণ্ঠে বলে নীর। নওয়াজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনার কাছে? সেটা না হয় পরে বলবনি। কিছু সময় অতিবাহিত করে আবারও তারা বাসায় ফিরে এলো। আবারও নীরকে কোলে তুলে নিল নওয়াজ। নীর না বললেও নওয়াজ শোনেনি। রুমে এসে সোজা ফ্রেশ হতে চলে গেল নীর। ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ল। নওয়াজ তাকে জড়িয়ে ধরল, গলায় মুখ গুজে পরপর চুমু খেলো। নীর চোখ বুঝলো আবেশে। এই লোকের ছোঁয়ায় কিছু একটা আছে যা বারবার মাতাল করে দেয় নীরকে। শরীর জুড়ে শিহরণ খেলে যায়। নীরের কানের কাছে ঠোঁট ছুঁয়ে ঠান্ডা স্বরে নওয়াজ বলে, যেদিন তোমার ওষ্ঠে আমার ওষ্ঠ মিলিয়েছিলাম, ছুঁয়েছিলাম তোমার ওষ্ঠ প্রথমবারের মতো, তলিয়ে গেছিলাম অন্য এক আবেশে, সেদিন ছিল এই কয়েকদিনে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্ত। যদিও তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তও সুন্দর, তবে সেদিন ছিল অন্যরকম এক মুহূর্ত, হয়েছিল অন্যরকম এক অনুভূতি। সকালবেলা ঘুম থেকে উঠে পরের দিকে তাকালো আফরা। কপালে চুমু খেলো। সোফায় তাকিয়ে দেখতে পেল রাদীপ বসে ঘুমিয়ে আছে। আফরা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পেল রাদীপ রুমে নেই, হয়তো নিজের রুমে গিয়েছে। কাল রাতে পরিজ্বর অসম্ভব রকমের বেড়ে যায়। তহুরা বেগম রাত 1টা পর্যন্ত রুমেই ছিলেন। তিনি আফরার সাথে থাকতে চেয়েছিলেন, কিন্তু রাতে তার ঘুম একটু এদিক সেদিক হলে প্রেশার হাই হয়ে যায়। তাই রাদীপ ছিল রুমে। রাদীপকে আফরা বার কয়েক না করেছিল, কিন্তু রাদীপ শুনেনি, তার সাথেই ছিল। যদি রাতে কোনো এমার্জেন্সি হয় বলা তো যায় না। আফরা বেডের পাশে বসতেই পরি নড়ে চড়ে উঠল। আফরা পরীকে কোলে তুলে নেয়। এখন জ্বর একদম নেই। তহুরা বেগম হাতে নাস্তা নিয়ে রুমে প্রবেশ করলেন। তোমার খুব কষ্ট হলো তাই না মা? না আন্টি, কষ্ট হবে কেন? আমি ঠিক আছি, আপনি বসুন আমার পাশে। আমি ভোরে নামাজ সেরে এসেছিলাম, দেখলাম তোমরা তুমি নাস্তাটা খেয়ে নাও মা। আন্টি খাচ্ছি। আপনি খাবেন না? পরি কি খাবে?
হুম, আমি খেয়েছি। আমি রাদীপকে কিছু খাবার দিয়ে পরির জন্য খিচুড়ি নিয়ে আসছি। তুমি নাস্তাটা সেরে নাও। কেটে গেছে আরো 3 দিন। নীর নিজের অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে খুব ব্যস্ত। নওয়াজ নিজের কাজে ব্যস্ত। নিজে নতুন বিজনেস দিয়েছে, সেটার জন্য খুব বেশি ঝামেলার মধ্যে আছে। নীর কোচিং শেষে গাড়ির দিকে যাচ্ছে। একটু সামনে ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নীরের হাঁটার মাঝে হঠাৎ কেউ একজন পেছন থেকে তার হাত ধরে। নীর পেছন ঘুরে তাকায়, চোখ মুখ কুঁচকে ফেলে, বিরক্তি নিয়ে বলে, কে আপনি? আমার পরিচয় কি জানা প্রয়োজন? তুমি তো নীর, তাই না? আমি নীর। আমাকে কিসের জন্য প্রয়োজন? তোমাকে প্রয়োজন নয়, তোমার খুব কাছের কেউ একজনকে খুব প্রয়োজন। সরি, বুঝতে পারলাম না। যা বলবেন সরাসরি বলুন। আমার খুব কাছের কাউকে প্রয়োজন আপনার? মেয়েটা নীরের কথায় একটু হাসি দিল। নীর বুঝতে পারল না কে এই মেয়ে। নীর চোখ কুঁচকে বলল, যেতে হবে আমায়, হাত ছাড়ুন। উপস, সরি, ভুলে তোমার হাত ধরে ফেললাম। নীর হাত ছাড়িয়ে হাঁটা ধরল। কি সব আজব মানুষ! এসব আজব মানুষ নীর আগে দেখেনি। কেমন চেনা নেই জানা নেই হঠাৎ একটা মেয়ের হাত ধরে কথা শুরু করে দিয়েছে। কিন্তু চেনা না থাকলে নীরের নাম কিভাবে জানে? নীর সন্ধেবেলা হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা হাতে নিয়ে পড়তে বসেছে। এখন ঘড়ির টাইম 8:30। ফোন হাতে নিয়ে চিন্তা করলো নওয়াজকে কি একটা কল দিবে। নীরের ভাবনার মাঝে দরজায় খট করে আওয়াজ হয়। নীর দেখতে পায় নওয়াজ রুমে প্রবেশ করছে। নওয়াজ বড় বড় কদম ফেলে ড্রেসিং টেবিলের সামনে যায়। হাতের ঘড়ি কোনো মতো খুলে আলমারি থেকে শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। নীর অবাক হয়। এভাবে তো প্রতিদিন অফিস থেকে ফিরে নীরকে জড়িয়ে ধরে, একটা হাসি দেয়। আজ কি হলো? এত রেগে আছে কেন লোকটা? চোখে মুখের এই অবস্থা কেন? এত রাগ কার উপর? নীরের ভাবনার মাঝে নওয়াজ ওয়াশরুম থেকে বের হয়। নীর নওয়াজের কাছে গিয়ে জড়িয়ে ধরে, মাথা বুকে ঠেকায়। ছাড়ো নীর, ভালো লাগছে না। সবসময় এমন ভালো লাগে না। বিরক্তি নিয়ে বলে নওয়াজ। নীরকে ছাড়িয়ে ডিভানের উপর বসে পড়ে নওয়াজ। আবারও অবাক হয় নীর। আজ এমন করছে কেন লোকটা? কেমন করে কথা বলল? সে তো একটু জড়িয়ে ধরেছিল, এত বেশি রিয়াক্ট করার কি প্রয়োজন? নীর নিজেকে সামলে নিয়ে কিচেনে চলে যায়। নীর কিচেন থেকে এক মগ কফি নিয়ে আসে। এই কফি দেখে যদি নওয়াজের রাগ একটু হলেও কমে। নীর রুমে সে দেখতে পায় নওয়াজ রুমে নেই। বারান্দা থেকে কথার আওয়াজ আসছে। নীর কফির মগ হাতে নিয়ে বারান্দায় যায়। নীর বারান্দায় যেতেই নওয়াজ নিজের ফোন মাটিতে ছুঁড়ে ফেলে। হঠাৎ এমন হওয়ায় নীর অবাক হয়। নীরের পায়ে লাগে, ঠোঁট দিয়ে আর্তনাদ করে। নীর নওয়াজের দিকে তাকায়। কেমন ভয় লাগছে নওয়াজের দিকে তাকাতে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে। নীর বারান্দায় টেবিলের উপর কফির মগ রেখে নওয়াজের কাছে যায়। আপনার কি হয়েছে? আপনি কোনো বিষয় নিয়ে স্ট্রেস ফিল করছেন? নীর, যাও তো এখন, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? চলে যাও বারান্দা থেকে, একদম চোখের সামনে থেকে দূর হও। একদম আমার আশেপাশে যেন না দেখি। বলেই কফির মগ ছুঁড়ে ফেলে দেয় নওয়াজ। নীর কেঁপে ওঠে। নওয়াজের ঝাঁঝালো কণ্ঠ শুনে অবাক হয় নীর। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার কি দোষ? সে তো তেমন কিছুই বলেনি। এমন কেন করছে নওয়াজ? এত কথা শোনানোর কি মানে? জাস্ট গো, কান্ট ইউ হিয়ার মি? ঝাঁঝালো কণ্ঠে কেঁপে ওঠে নীর। চোখে জল যেন আরো তাল মিলিয়ে গড়িয়ে পড়ে। কান্না চেপে রুমে চলে আসে। কেমন আছেন মিস মমতাহিনা আফরা? বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো নেই, বুকে ব্যথা। বুকের ব্যথা তো ডাক্তার দেখান, ঔষধ খান। এইখানে আমার সামনে বসে আছেন কেন? আপনাকে দেখাই তো ওষুধের মতো কাজ করে। বুকের ব্যথা কমে গিয়ে প্রশান্তি অনুভব হয়। আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? ভুলে যাচ্ছেন আমি আপনার বোনের মতো? আপনি আমার বোন নয়। না, আপনি আমার বোনের মতো। কি বলবেন তাড়াতাড়ি বলুন। দেখুন পরি, আপনাকে ভীষণ ভালোবাসি। আমিও আপনার চোখে পরির জন্য ভালোবাসা দেখেছি। আমার মাও আপনাকে ভীষণ ভালোবাসে। আমি জানি। এই কথা বলার জন্য আমাকে আর্জেন্ট আসতে বলছেন? রাদিফ কেমন ঘেমে যাচ্ছে। এসি অন, তাও মনে হচ্ছে গরমে শেষ হয়ে যাচ্ছে। এত এত বড় বড় মানুষের সাথে মিটিং করেছে, কিন্তু আজ কেমন যেন বেশি নার্ভাস মনে হচ্ছে। রাদিফের চুপ থাকা দেখে আফরা বিরক্ত হয়। কখন থেকে এই সেই বলেই যাচ্ছে, কাজের কথা কিছু বলছে না। আফরার দিকে তাকিয়ে রাদিফ বলে, বিয়ে করবেন আমায় আফরা? আফরা থমকে যায়। কি শুনছে সে? তার সাথে কি মজা করছে নাকি? পাগল টাগল হয়ে গেল নাকি? দেখুন, আপনি না করবেন না। পরি আপনাকে ভীষণ ভালোবাসে, আপনাকে মা হিসেবে দেখতে চায়। ওহ, আপনি পরের জন্য মা চাচ্ছেন? আপনি ভুল বুঝছেন। আমি ঠিক বুঝেছি।
রাদিফ কি বলবে বুঝতে পারে না, নিজেকে সামলে নিয়ে গড়গড় করে বলে, আমি নিজের জন্য বউ চাচ্ছি। দেখুন, না করবেন না প্লিজ। বউকে জড়িয়ে ধরে ঘুমানোর বয়সে পাশ বালিশ ধরে ঘুমোচ্ছি। প্লিজ রাজি হয়ে যান, আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। আফরা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আজ পর্যন্ত এভাবে কাউকে কখনো প্রপোজ করতে দেখেনি সে। কান তবদা লেগে গিয়েছে, মুখ দিয়ে কোনো উচ্চারণ বের হচ্ছে না। দেখুন আফরা, না বলবেন না। আর কিছু বলার আছে আপনার? রাদীপ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। এত কিছু বলে ফেললো, কিন্তু আসল কথা তো বলাই হলো না। রাদীপকে চুপ থাকতে দেখে আফরা বর্ষা থেকে উঠে হাঁটা ধরে। এই লোক এত কিছু বলছে কিন্তু আসল কথা বলছেই না। আফরা বুঝতে পেরেছে যে রাদীপ তাকে কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না। ভালোবাসি আপনাকে আফরা। আফরা থেমে যায়, ঠোঁটে হাসি ফুটে ওঠে, অন্যরকম অনুভূতি হয়। পেছন ফিরে রাদীপের দিকে তাকায়। বউ হবেন আমার? রেস্টুরেন্টে সবাই বলে সে ইয়েস। আফরা লজ্জা পায়, গাল দুটো লাল হয়ে যায়, হাত পা অবশ হওয়ার উপক্রম। আফরা এগিয়ে এসে রাদীপকে জড়িয়ে ধরে। সবাই একসাথে তালি দেয়, কেউ কেউ তো শীষ বাজায়। আমি আপনার সাথে এখন বাসর করতে চাইনি যে এত লজ্জা পেতে হবে। শুধু বউ হবেন কিনা জিজ্ঞেস করেছি। আফরা কিছু বলে না। রাদীপের ফিসফিস করে বলা কথা কানে যেতেই আরো লজ্জায় আড়ষ্ট হয়। আমার প্রশ্নের উত্তর দিন আফরা। কি স্পষ্ট করে বলুন। আপনি বুঝে নিন, আমি বলতে পারবো না। রাদীপ হাসে। বেশ কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে বের হয় দুজনে। রাদীপ আফরাকে বাসায় ড্রপ করে। আফরাকে ডাক দেয়, কিন্তু আফরার কোনো হুঁশ নেই। রাদীপ ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, কি ভাবছেন আফরা? আমার কাছে থাকতে চাইছেন তাই না? একটু ধৈর্য ধরেন বউ, কয়েকদিন পর আপনাকে আমার সাথে নিয়ে যাব। চুপ করুন, আমি কিছু ভাবছিলাম বলেই খেয়াল করিনি। তুমি এতটা ফার্স্ট? তুমি এখন থেকে বাসর নিয়ে ভেবে ফেলেছো? আসো আজ বাসর ঘরে প্রথম স্টেপ পূরণ করে দেই, প্রথম চুমিটা দিয়ে দেই। চুপ করুন রাদীপ। বলেই আফরা দেয় এক দৌড়। তার দৌড় দেখে রাদীপ হেসে দেয়। বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে নীর। মনের আকাশে মেঘ জমেছে, চোখের কোণে জল টইটুম্বুর হয়ে আছে। অবশ্য বার কয়েক জল গড়িয়ে পড়েছে। ভীষণ খারাপ লাগছে, কেমন যেন দম বন্ধ লাগছে। ছোটবেলা থেকে নীর নিজেকে সামলে নেওয়া শিখেছে, কিন্তু একমাত্র বাবা কিছু বললে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারত না, অভিমান হতো। অবশ্য বাবাকে সে খুব ভালোবাসে। বাবা কিছু বলে মুখ ফোলাতো, রাগ করত। বাবার সাথে ছিল তার রাগ অভিমানের খেলা। বাবা ছেড়ে যাওয়ার পর সেই জায়গা দিয়েছে নওয়াজকে। তাই তো নওয়াজের একটু বকাতেই যেন অভিমান হয়, কান্না পায়, সবকিছু বিষাদ লাগে। নোনা জলে ভিজে যায় চোখখানা, মনের মধ্যে চাপা কষ্ট হয়। এই যে নওয়াজ তাকে বকা দিল, এমন করে বকা দিল যেন নীর কোনো বড় অপরাধ করেছে। নীর তো তেমন কিছুই করেনি। অবশ্য নীর এটাও জানে যে নওয়াজ একটু পরে সে আবার তাকে সরি বলবে, কিন্তু না, এইবার শুধু সরি বলুক, নীর তা অ্যাকসেপ্ট করবে না। বকবে আবার সরি বলবে, তা তো চলবে না। এবার নীর মাফ করবে না, কোনো মতেই নীর কথাই বলবে না এই লোকের সাথে। বড্ড বেশি কষ্ট দিয়েছে এই লোক নীরকে। নীরের ভাবনার মাঝে জামার ভেতরে কারো ঠান্ডা হাতের স্পর্শ পায়। কেঁপে ওঠে নীর। হাতের স্পর্শ চেনা তার, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। নীরের কাঁধে কারো উষ্ণ ঠোঁটের ছোঁয়া পায়। বুকের ভেতর অসম্ভব রকম ঝিমঝিম শব্দ হয়, শরীর জুড়ে কম্পন ধরে। কি আছে এই লোকের স্পর্শে, কেমন যেন লাগে নীরের। নওয়াজের ছোঁয়ায় অন্যরকম অনুভূতি কাজ করে, শরীর জুড়ে শিহরণ খেলে। জান, আই এম সরি। নীর নওয়াজের হাত ছাড়িয়ে পা আগে বাড়ায়। এত সহজে মাফ করবে না, বকা দিবে আবার সরি বলবে, তা তো চলবে না। নীরের ভাবনার মাঝে নীরকে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় নওয়াজ। নীরের কোমর জড়িয়ে ধরে এক হাতে, অন্য হাতে বারান্দায় লাইট অফ করে দেয়। নীর অভিমানী কণ্ঠে বলে, কি চাই আপনার? ছাড়ুন আমাকে। তোমাকে চাই, আই নিড ইউ ব্যাডলি জান। নীর কেঁপে ওঠে, ঠোঁট অনবরত কাঁপছে, নিঃশ্বাস কেমন ঘন হচ্ছে। নওয়াজের উষ্ণ নিঃশ্বাস নীরের গলায় পড়ছে। নীরের কেমন অনুভূতি হচ্ছে। আমি খুব বেশি সরি জান, প্লিজ মাফ করে দাও আমায়। নওয়াজের কথায় নীরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নওয়াজ বুঝতে পারে বউ আজ ভীষণ অভিমান করেছে, আর করবেই না বা কেন। দোষ তো নওয়াজেরই, শুধু শুধু মেয়েটাকে এতগুলো কথা শোনালো। অন্যের রাগ নীরের উপর ছাড়লো। নওয়াজ নীরের দুগালে হাত রাখে, নিজের দিকে নীরের মুখ ফেরায়, নীরের দৃষ্টি নিচের দিকে। নওয়াজ নীরের গালে চুমু খায়। নীর কোনো কথাই বলে না। নওয়াজ নীরকে ছেড়ে দিয়ে কান ধরে উঠবস করে। নীর বাঁকা চোখে নওয়াজের দিকে তাকায়।
নওয়াজের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। নওয়াজের কাছে যেন অভিমানগুলো গলে যায় নীরের। মনে মনে হাসি পায়। আসলে নারী তার প্রিয় মানুষের সাথে বেশি সময় অভিমান করে থাকতেই পারে না। নারী একটু আদর চাই, একটু যত্ন চাই, আর চাই একটু ভালোবাসা। এগুলো পেলে নারীর মন শান্তি। এই যে নওয়াজের কাজে নীরের রাগ কমে যাচ্ছে, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। নীর এক দৃষ্টিতে নওয়াজকে পরখ করে। নওয়াজ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে, উদ্বোস করতেই থাকে। ঠোঁট উল্টে নীরকে বলে, জান আমি সত্যি সরি, আর এমন হবে না, প্লিজ মাফ করে দাও। তোমার একমাত্র স্বামীকে ক্ষমা করে দাও, কথা দিচ্ছি আর এমন হবে না, প্লিজ প্লিজ প্লিজ, আই এম সরি জান। নীরের অভিমান যেন আরো গলে যেতে থাকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, মুখ ভার করে বলে, এক শর্তে মাফ করব। কি শর্ত জান? আমাকে আর এভাবে কষ্ট দেয়া চলবে না। আপনি বুঝেন না, আপনি বকা দিলে আমি কষ্ট পাই। নওয়াজ নীরের কাছে যায়, নীরের হাত শক্ত করে ধরে, হাতের উল্টো পিঠে চুমু খায়, আকুল কণ্ঠে বলে, সরি জান, আমি প্রমিস করছি আর এমন হবে না। একটা কারণে তখন মাথা খারাপ ছিল, তাই এমন হয়ে গেছে। তোমাকে আর বকা দিব না। আই এম রিয়েলি ভেরি সরি, সত্যি সরি আমি। নীর ঠোঁটে হাসি ফুটিয়ে নওয়াজকে জড়িয়ে ধরে। নওয়াজ নীরের কপালে চুমু খায়, দুহাতে জড়িয়ে ধরে নিজের বউকে। নীরের কোমর জড়িয়ে একটু উঁচু করে। কি করছেন? করলেই দেখতে পাবে। বলে নীরের ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দেয় নওয়াজ। ছোঁয়া যেন গভীর থেকে গভীর হতে থাকে। নওয়াজের হাতের অবাধ্য স্পর্শ আরো অবাধ্য হতে থাকে। নীর নওয়াজের চুল খামচে ধরে, আবেশে চোখ বন্ধ করে নেয়। বেশ কিছুক্ষণ পর নীর ছোটাছুটি করতে থাকে। নীরে যেন দম বন্ধ হয়ে আসছে। নওয়াজ বিরক্ত হয়, দু ঠোঁটে উচ্চারণ করে, জান, জাস্ট এনজয় দ্য মোমেন্ট, জাস্ট ফিল ইট। বলেই আবার নীরের ওষ্ঠ চেপে ধরে। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয়। নীরের কপালে কপাল ঠেকায়, নেশামাখা কণ্ঠে বলে, নীর, আজ যদি তোমাকে চাই তবে কি খুব অপরাধ হবে? তোমাকে চাই আমার নীর, খুব গভীরভাবে চাই। যতটা গভীর হলে তোমার শরীরের প্রতিটা লোমকূপে আবার ছোঁয়া মিশে যাবে। নীরা যেন হাত পা অসাড় হয়ে যাচ্ছে, ঠোঁট দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, মস্তিষ্ক শূন্য মনে হচ্ছে। নীর নামাজের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে পা চালিয়ে রুমে চলে আসে, কিন্তু বেশি দূর যেতে সক্ষম হয় না। পেছন থেকে হ্যাচকা টানে নওয়াজ নীরকে নিজের সাথে মিশিয়ে নেয়। নীরের পিঠ গিয়ে ঠেকে নওয়াজের চওড়া বুকে। নওয়াজ নীরের ঘাড়ে ছোট ছোট চুমু খায়, নীরের ঘাড়ে নাক ঘষে, মোহগ্রস্ত কণ্ঠে বলে, তোমাকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার আকাঙ্ক্ষায় ভেতরে চলছে, অন্তর বুঝছে ভীষণ বাজেভাবে। ভেতর ভেতর ভূমিকম্পের ন্যায় কম্পন সৃষ্টি হচ্ছে। নীর কিছু বলে না, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, ঠোঁট দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সে নিজেও কেমন ঘুরে চলে যাচ্ছে, নিজেও অদ্ভুত রকমের অনুভূতি অনুভব করছে। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যাচ্ছে। নীর, তুমি হচ্ছ আমার জীবনে গ্রীষ্মের ঠাঁটা পড়া রোদে এক পশলা বৃষ্টির ন্যায়। তোমাকে গায়ে মাখার সুযোগ কি দেবে আমায়? নীরকে নিজের দিকে ঘোরায় নওয়াজ। নীরের কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে। নওয়াজের উষ্ণ নিঃশ্বাস নীরের মুখের ওপর আছড়ে পড়ছে। মন মস্তিষ্ক যেন অজানাই তলিয়ে যাচ্ছে। নীরের চুপ থাকা দেখে নওয়াজ বলে ওঠে, জান, গিভ মি এ চান্স টু ফিল ইউ ক্লোজলি। নীর নওয়াজকে জড়িয়ে ধরে, বুকে চুমু খায়। নওয়াজ যেন আরো বেসামাল হয়ে পড়ে, অনুভূতির বেড়াজালে আটকে যায়। পাল্লা দিয়ে অনুভূতিগুলো শরীর জুড়ে ছেয়ে যায়। নীর কাপা কাপা কণ্ঠে বলে, আই অলসো ওয়ান্ট টু ফিল ইউ। নীরের বলা মাত্র নওয়াজ নীরকে কোলে তুলে নেয়। বিছানায় শুয়ে নীরের ওড়না একটানে ফেলে দেয়। নীরের গলায় মুখ টোপায়, কানের কাছে ঠোঁট ছুঁয়ে নেশাগ্রস্ত কণ্ঠে বলে, বি রেডি জান। বলে নীরের ওষ্ঠ চেপে ধরে। নওয়াজের অবাধ্য স্পর্শে নীর কেঁপে ওঠে, অদ্ভুত রকমের অনুভূতি হয়। নওয়াজের ভালোবাসার চাদরে জড়িয়ে যায় নীর। দুজনেই পাড়ি দেয় ভালোবাসার রাজ্য। সকালবেলা ওয়াশরুম থেকে বেরিয়ে ভূত দেখার মতো অবস্থা মেহরাবের। কাল থেকে শরীরটা বেশ ভালো না, জ্বর কাশি ঠান্ডা সব একসাথে। মাথা কেমন ঝিমঝিম করছে। আপনি এখানে কিভাবে এসেছেন নাজিফা? বাসায় কি বলে এসেছেন? বাসায় জানে আমি ইউনিভার্সিটিতে। ভার্সিটি বাদ দিয়ে কেন এসেছেন আপনি? আর আজকে ক্লাস একটু লেট করে হবে, তাই আপনাকে দেখতে এসেছি। কিন্তু আপনি মনে হয় খুশি হননি। কোথায় মুখ একটু হাসি ফুটিয়ে তুলবেন, তা না করে সিআইডি অফিসারের মতো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন। তাও এভাবে আপনার আসা উচিত হয়নি। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি খুশি হননি আপনার হবু বউকে দেখে? না, তেমন বিষয় না। আমি শুধু বলছি আপনার এখানে আসা উচিত হয় নাই। আপনি কি একা এসেছেন? আম্মা আপনাকে দেখেছে? আমি একা এসেছি। আন্টি নাকি আপনাদের কোনো আত্মীয়র বাসায় গিয়েছে।
আর আঙ্কেল তো কাজে, মিতু বসার ঘরে। মেহরাব কিছু বলে না। নাজিফা কোমরে দুহাত রেখে মেহরাবের দিকে তাকিয়ে বলে, আপনার এত জ্বর হলো আর আপনি আমাকে কিচ্ছু বললেন না, এটা কেমন বিষয়?